প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে থেকে বাসায় বসে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছ। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তোমাদের সাথে আজ আমার অষ্টম ক্লাস। যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে পড়াশোনা করছো, বিশেষ করে বিএ অনার্স প্রথম বর্ষে অধ্যয়ন করছো, তাদেরকে নিয়েই আমার এই আয়োজন। আজকের ক্লাস উপস্থাপনায় রয়েছি তোমাদের সাথে আমি ডক্টর সৈয়দ হাদিউজ্জামান, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। আমরা যে কোর্সটি আলোচনা করব সে কোর্সের শিরোনাম মুসলমানদের ইতিহাস 570 থেকে 750, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুলাফায়ে রাশিদুন এবং উমাইয়া বংশ। আমাদের কোর্স কোড 211601। লেকচার শিরোনাম প্রথম ওয়ালিদের রাজ্য বিস্তার 705 থেকে 715 খ্রিস্টাব্দ। শিক্ষার্থীবৃন্দ, আমাদের নির্ধারিত টপিক আমরা আলোচনা করব এবং আলোচনা শেষে যে বিষয়গুলো আমরা জানতে পারবো আজকের এই লেকচার থেকে, সেগুলো হলো খলিফা আল ওয়ালিদের পরিচয়, তার প্রাথমিক কার্যাবলী, এবং এর পরেই থাকবে তার বিজয় অভিযান। প্রথমে মধ্য এশিয়া অভিযান, তারপর ভারত অভিযান, অতঃপর এশিয়া মহায়নের অভিযান, উত্তর আফ্রিকা অভিযান, সর্বশেষে স্পেন অভিযান বা স্পেন বিজয়, এর কারণ ও ফলাফল। আমরা যখন লেকচার শেষ করব তখন এই বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার হবে। তাহলে আমরা আমাদের মূল লেকচারে ফিরে যাই। খলিফা আল ওয়ালিদ উমাইয়া বংশের যে সকল উল্লেখযোগ্য বা দক্ষ শাসক ছিলেন, দক্ষ খলিফা ছিলেন, তাদের মধ্যে খলিফা আল ওয়ালিদ অন্যতম। কারণ তার শাসনকাল উমাইয়া বংশের ইতিহাসে একটি বিশেষ স্থান অধিকার করে আছে রাজ্য বিজয়ের কারণে, এবং যোগ্য পিতার যোগ্য পুত্র ছিলেন তিনি। খলিফা আব্দুল মালিকের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র আল ওয়ালিদ দামেস্কের সিংহাসনে আরোহণ করেন। তার দীর্ঘ 10 বছরের শাসনকাল রাজ্য জয়ের ফলে মুসলিম বিশ্বে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করে। তিনি শান্তি, শৃঙ্খলা, বিজয় ও স্থাপত্য শিল্পের উৎকর্ষের মাধ্যমে স্বর্ণযুগের সূচনা করেন। তার মূলে মুসলিম সীমানা আমুদরিয়া হতে আটলান্টিক অশান পর্যন্ত বিস্তার লাভ করে। শিক্ষার্থীবৃন্দ, খলিফা আল ওয়ালিদের পরিচয়। তোমরা স্ক্রিনে একটি সুন্দর ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটি খলিফা আল ওয়ালিদ এর ছবি। মাথায় সুন্দর পাগড়ি পরিহিত এবং সুন্দর জামা পরিধান করে আছে, এবং একজন রাজা বা বাদশার যে শান শৌকাতে থাকেন অনুরূপ একটি শান শৌকাতপূর্ণ একটি ছবি আমরা লক্ষ্য করছি। আমরা এখন আল ওয়ালিদের সংক্ষিপ্ত পরিচয় জেনে নেব। নাম আল ওয়ালিদ। ইতিহাসে বা ইসলামের ইতিহাসে তিনি প্রথম ওয়ালিদ নামে পরিচিত। পিতা আব্দুল মালিক বিন মারওয়ান, মাতা ওয়ালিদা বিনতে আব্বাস। তিনি 674 খ্রিস্টাব্দে আধুনিক সৌদি আরব এর মদিনা নামক নগরী বা শহরে তিনি জন্মগ্রহণ করেন। কারো কারো মধ্যে তিনি 668 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। 715 খ্রিস্টাব্দে তিনি সিরিয়ার দামাস্কাস বা সিরিয়ার রাজধানী দামাস্কে তিনি মৃত্যুবরণ করেন। তার শাসনকাল ছিল 705 থেকে 715 খ্রিস্টাব্দ পর্যন্ত, মোর অর লেস 10 ইয়ার্স, অর্থাৎ 10 বছর। তিনি যে রাজবংশে জন্মগ্রহণ করেছিলেন বা যে রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন সেটি হচ্ছে
বানু আব্দ শামস উমায়া রাজবংশ। তার ভাই ছিলেন সুলাইমান বিন আব্দুল মালিক, যিনি আল ওয়ালিদের মৃত্যুর পরপরই উমায়া সাম্রাজ্যের খলিফা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তার পুত্র তৃতীয় ইয়াজিদ, ইব্রাহিম বিন ওয়ালিদ, আব্বাস বিন ওয়ালিদ, আব্দুল আজিজ বিন আল ওয়ালিদ, ওমর বিন আল ওয়ালিদ, বিশর বিন আল ওয়ালিদ। এই হলো খলিফা আল ওয়ালিদের সংক্ষিপ্ত পরিচয়। এখন আমরা আল ওয়ালিদের সিংহাসন আরোহণ এবং তার প্রাথমিক কার্যাবলী নিয়ে আলোচনা করব। খলিফা আল ওয়ালিদ ইতিমধ্যে আমরা বলেছি যে 705 খ্রিস্টাব্দে আজকের যে সিরিয়া, এই সিরিয়ার রাজধানী দামেস্ক, 705 খ্রিস্টাব্দে তিনি দামেস্কের সিংহাসনে আরোহণ করেন। যোগ্য পিতা পুত্রের জন্য একটি সুন্দর পরিপাটি, শান্তিপূর্ণ, শৃঙ্খলপূর্ণ একটি সাম্রাজ্য রেখে যান এবং তিনি নির্বিঘ্নে খেলাফতে আরোহণ করতে সক্ষম হন। সুতরাং আল ওয়ালিদ ছিলেন সৌভাগ্যবান খলিফা, যিনি উত্তরাধিকার সূত্রে একটি শান্তিপূর্ণ, সুন্দর একটি সাম্রাজ্য উপহার পেয়েছিলেন পিতার নিকট থেকে। তার বিজয় অভিযানে যাওয়ার পূর্বে আমরা তার কিছু প্রাথমিক কার্যাবলী দেখব, বা প্রাথমিক কিছু কার্যাবলী তিনি সম্পাদন করেছেন, যেগুলো আমরা সংক্ষেপে আলোচনা করব। প্রথমত, হাজ্জাজ বিন ইউসুফকে সপদে বহাল। ইসলামের ইতিহাসে বিশেষ করে উমাইয়া সাম্রাজ্যের বিজয় অভিযান এবং তাদের সুসংহতকরণে হাজ্জাজ বিন ইউসুফের একটি বিরাট অবদান রয়েছে এবং তিনি ছিলেন একজন যোগ্য শাসক। তিনি খলিফা আব্দুল মালিকের সময় তার যোগ্যতা, তার বিচক্ষণতার কারণে আব্দুল মালিক তাকে ইরাকের প্রভিন্সিয়াল গভর্নর হিসেবে নিয়োগ দেন এবং তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করেন। এবং আল ওয়ালিদ ক্ষমতা গ্রহণ করে বা খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করে পিতার পদাঙ্ক অনুসরণ করে হাজ্জাজ বিন ইউসুফকে সপদে বহাল রাখেন। পরবর্তী পয়েন্ট, হিজাজের শাসনকর্তা হিসেবে ওমরের নিযুক্তি। খলিফা ওমর বিন আব্দুল আজিজ, যাকে আমরা পরবর্তীতে দেখব, এই ওমর বিন আব্দুল আজিজ খলিফা হওয়ার পূর্বে তিনি হিজাজের শাসনকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। 705 খ্রিস্টাব্দে আল ওয়ালিদ তাকে নিয়োগ প্রদান করেছিলেন। তিনি ছিলেন উমাইয়া বংশের একজন উঁচু মানের ব্যক্তিত্ব এবং পায়াসম্যান, ধর্মপ্রাণ শাসক। তার ধর্মপরায়ণতার কারণে তিনি মদিনার বিশিষ্ট ব্যক্তিবর্গ, কোরআন এবং হাদিসের ক্ষেত্রে অভিজ্ঞ এবং মুসলিম আইনে পাণ্ডিত্য যাদের ছিল, এমনই কিছু ব্যক্তিদের নিয়ে একটি মজলিসে শুরা বা পরামর্শ সভা গঠন করেছিলেন এবং তাদের পরামর্শ মোতাবেক হিজাজকে তিনি শাসন করতেন। তার সুশাসন এবং জনপ্রিয়তা এবং তার এই জনকল্যাণকর কার্যক্রমের ফলে আশপাশে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে হাজ্জাজ বিন ইউসুফের কিছুটা কঠোর শাসনের ফলে ইরাকের কিছু মানুষ হিজাজে আশ্রয় গ্রহণ করেছিল এবং এই যে আশ্রয় গ্রহণ, এটা হাজ্জাজ বিন ইউসুফ জানতে পেরে খলিফা আল ওয়ালিদের নিকট তিনি ওমর বিন আব্দুল আজিজের ব্যাপারে কমপ্লেন দিয়েছিলেন, যার ফলে 711 খ্রিস্টাব্দে আল ওয়ালিদ ওমর বিন আব্দুল আজিজকে অপসারণ করেন এবং তদস্থলে অন্য শাসনকর্তা নিয়োগ দেন। ঐতিহাসিকদের মতে আব্দুল আজিজ যখন হিজাজ ছেড়ে চলে আসছিলেন, তখন মদিনার মানুষগুলো তার জন্য অশ্রু বিসর্জন দিয়েছিল, কারণ তার শাসন ছিল জনকল্যাণকর এবং খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা হযরত ওমরের শাসনের অনুরূপ। খুরাসানের শাসনকর্তার পদ থেকে ইয়াজিদের অপসারণ এবং কুতাইবাকে নিয়োগ দান। মধ্য এশিয়া বিজয় বীর সেনাপতি ইয়াজিদ বিন মুহাল্লিব আব্দুল মালিকের সময় হাজ্জাজ বিন ইউসুফ কর্তৃক 701 খ্রিস্টাব্দে শাসনকর্তা নিযুক্ত হন খোরাসানের। প্রথম দিকে হাজ্জাজ বিন ইউসুফের সঙ্গে ইয়াজিদ বিন মুহাল্লিবের সুসম্পর্ক বজায় ছিল এবং উভয়ের মাঝে সখ্য ছিল, কিন্তু ইয়াজিদ কিছুটা হিমারীয়
ঘেঁষা নীতির কারণে হাজ্জাজ বিন ইউসুফ তাকে অপছন্দ করেন, কারণ ইয়াজিদ হিজাজি আরবদের সাথে সখ্য গড়ে তুলেছিলেন, যেটা হাজ্জাজ অপছন্দ করেছিলেন। এরই ফলে পরবর্তী দেখা যায় হাজ্জাজ আল ওয়ালিদের নিকট তার ব্যাপারে অভিযোগ দায়ের করেন এবং তাকে তার শাসনকর্তার পদ থেকে অপসারণের ব্যবস্থা করেন এবং বন্দী করেন। শুধু তাকেই নয়, বরং তার ভাইকেও তিনি বন্দী করেছিলেন। পরবর্তীতে খলিফা ওয়ালিদের ভাই জেরুজালেমের প্রভিন্সিয়াল গভর্নর সুলাইমান বিন আব্দুল মালিক তার হস্তক্ষেপে তারা মুক্তি পান এবং ইয়াজিদ সরাসরি সুলাইমানের নিকট গমন করেন। এভাবে কিছুদিন পরে আমরা লক্ষ্য করি ইয়াজিদের পরিবর্তে খলিফা আল ওয়ালিদ কুতাইবা বিন মুসলিমকে খুরাসানের শাসনকর্তার পদে নিয়োগ দান করেন। এগুলি ছিল খলিফা আল ওয়ালিদের প্রাথমিক কার্যাবলী, অর্থাৎ ক্ষমতা গ্রহণের পরে বিজয় অভিযানের পূর্বে তিনি এই কার্যগুলো সম্পাদন করেছিলেন। এখন আমরা দেখব আল ওয়ালিদের রাজ্য বিস্তার, কেন তিনি রাজ্য বিজয় করেছিলেন এবং কি ফলাফল দাঁড়িয়েছিল সেগুলো নিয়ে আমরা কথা বলবো। বিজয় অভিযানে যাওয়ার পূর্বে আমরা তার সেনাপতিদের সম্পর্কে কিছু ধারণা নেই। আমরা জানি খলিফা আল ওয়ালিদ বড় রকম কোনো যোদ্ধা ছিলেন না এবং বড় মাপের কোনো সেনাপতিও ছিলেন না, কিন্তু অত্যন্ত সৌভাগ্যবান মানুষ ছিলেন তিনি, এই জন্য যে বিজয়ের ক্ষেত্রে বা জয়ের ক্ষেত্রে তিনি বিশ্ববিখ্যাত কিছু রণনিপুণ সেনাপতিদের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা লাভ করেছিলেন। যারা তাকে সহযোগিতা করেছিলেন তাদের মধ্যে হাজ্জাজ বিন ইউসুফ, কুতাইবা বিন মুসলিম, মুহাম্মদ বিন কাসিম, মাসলামা খলিফার ভ্রাতা এবং তারই পুত্র আব্বাস, মুসা বিন নুসাইর এবং বারবার সেনাপতি তারিক বিন জিয়াদ, যাদের সমর্থন এবং সহযোগিতা নিয়ে আল ওয়ালিদ 3টি মহাদেশ তথা এশিয়া, ইউরোপ, আফ্রিকা ব্যাপী তার সাম্রাজ্যের বিস্তৃতি ঘটাতে সক্ষম হন এবং তিনি তাদেরকে স্বাধীনভাবে বিজয়ের জন্য নির্দেশ দিয়েছিলেন, অর্থাৎ তাদের মতো করে তারা যেখানে সুবিধা, যেখানে অনুকূল পরিবেশ, সেখানে তারা ইসলামের পতাকা উড্ডীন করবে, এটাই ছিল আল ওয়ালিদের কথা। এখন আমরা তার বিজয় অভিযানের দিকে নজর দেব। মধ্য এশিয়া অভিযান 705 থেকে 715 খ্রিস্টাব্দ। কেন অভিযান চালানো হয়েছিল? ট্রান্সঅক্সিয়ানার অনেক ছোট বড় রাজ্য ছিল সেখানে, সেগুলোর মধ্যে ছিল বাল্খ, বুখারা, তুখারিস্তান, সামরকান্দ, ফারগানা, খাওয়ারিজম উল্লেখযোগ্য। এই সকল অঞ্চলে মঙ্গোলীয় জাতি বসবাস করত এবং তারা বিভিন্নভাবে মুসলিম সাম্রাজ্যের সীমানায় আক্রমণ চালাত এবং মুসলিম এলাকায় শান্তি শৃঙ্খলা বিনষ্ট করত। সুতরাং শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মঙ্গোলীয়দেরকে দমন করার জন্য সেখানে অভিযান পরিচালনা করা যুক্তিযুক্ত বলে মনে হয়েছিল। 705 খ্রিস্টাব্দে কুতাইবা একাধিকবার তার বুদ্ধিদীপ্ত অভিযান চালিয়ে তুখারিস্তানের অববাহিকা অঞ্চল এবং তার রাজধানী বাল্খ অধিকার করেন। 706 থেকে 709 খ্রিস্টাব্দের মধ্যে তিনি বুখারা ও পার্শ্ববর্তী অঞ্চল জয় করেন। 710 থেকে 712 খ্রিস্টাব্দের মধ্যে সামারকান্দ এবং এর পশ্চিমে খাওয়ারিজম জয় করেন। 713 থেকে 715 খ্রিস্টাব্দের মধ্যে তিনি ফারগানা রাজ্য বিজয় করেন। বুখারা, সামরকান্দ এবং খাওয়ারিজম প্রদেশগুলো খুবই দ্রুত এশিয়ায় ইসলামী সংস্কৃতি এবং প্রতিষ্ঠানের কেন্দ্র রূপে বিবেচিত হয়। এর সাথে খোরাসানের মার্ভ এবং নিশাপুরে বিস্তৃত হয়ে পড়ে ইসলামী সংস্কৃতি। এটাই ছিল ফলাফল বা মধ্য এশিয়া অভিযানের মূল যে লক্ষ্য, অর্থাৎ মধ্য এশিয়ার বিরাট অংশে মুসলমানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং সে প্রদেশগুলো ইসলামী সংস্কৃতি এবং শিক্ষার
একটি কেন্দ্ররূপে আত্মপ্রকাশ করেছিল। ঐতিহাসিক তাবারি তার তারিখের মধ্যে বলেছেন 715 খ্রিস্টাব্দে সেনাপতি কুতাইবা বিন মুসলিম তিনি চীনে গমন করেন এবং তুর্কিস্তানের কাশগড় জয় করে চীনের মূল ভূখণ্ডে প্রবেশ করেন এবং চীনের মূল ভূখণ্ডে প্রবেশ করার পরে চীন সম্রাট খাকান অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং তিনি কুতাইবা বিন মুসলিমের সাথে আলোচনা করার জন্য দূত প্রেরণের অনুরোধ করেন। কুতাইবা বিন মুসলিম হুবায়রা বিন শাককে দূত হিসেবে তার নিকট প্রেরণ করেন এবং দূত যখন চীনা সম্রাটের নিকট গমন করেন, চীন সম্রাট থেকে বিভিন্ন উপায়ে ভীতি প্রদর্শন করে চীন পরিত্যাগ করার জন্য নির্দেশ দেন। কিন্তু হুবাইরা ছিলেন অত্যন্ত সাহসী এবং তিনি সাহসিকতার সঙ্গে এই কথার উত্তর দিয়েছিলেন এভাবে যে মুসলমানরা কখনো মৃত্যুকে ভয় পায় না যুদ্ধকে, কারণ মৃত্যু অনিবার্য, একদিন আসবেই। আর যুদ্ধরত অবস্থায় মুসলমানরা মৃত্যুকে আলিঙ্গন করতে চায়, কারণ এই মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু, যেটা মুসলমানদের আকাঙ্ক্ষার মৃত্যু। সুতরাং আমাদের প্রধান সেনাপতি বা আমির কুতাইবা বিন মুসলিম এই মর্মে আমাকে নির্দেশ দিয়েছেন যে যদি আপনি জিজিয়া প্রদান পূর্বক সন্ধি স্থাপন না করেন তাহলে আমরা এখান থেকে প্রত্যাবর্তন করব না, আর যদি আপনি সন্ধি স্থাপন করেন তাহলে আমরা প্রত্যাবর্তন করব। তার এই সাহসিকতাপূর্ণ কথার ফলে চীন সম্রাট খাকান ভীত হয়ে জিজিয়া প্রদান শর্তে সন্ধি করেন এবং এই সন্ধির ফলে কুতাইবা বিন মুসলিম সশন্যে চীন থেকে প্রত্যাবর্তন করেন। সুতরাং আমরা লক্ষ্য করি যে মধ্য এশিয়া অভিযান চালিয়ে সে বিভিন্ন অঞ্চল জয় করার পরেই কুতাইবা বিন মুসলিম আরো পূর্ব দিকে অগ্রসর হন এবং চীনের মূল ভূখণ্ডে প্রবেশ করে সেখানেও তিনি সন্ধি করতে চীন সম্রাটকে বাধ্য করেন। এভাবেই তিনি ফার ইস্টে ঢুকে পড়েন। শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে একটি ম্যাপ দেখতে পাচ্ছ। এই ম্যাপের পূর্ব প্রান্তে তোমরা দেখো পূর্ব এবং উত্তর কর্নারে ফারগানা রাজ্য, সমরকান্দ, বাল্খ, খারিজম প্রদেশগুলো রয়েছে এবং এই যে লম্বা দাগ দিয়ে চিহ্নিত যে অঞ্চলগুলো, এইগুলো খলিফা আল ওয়ালিদের সময় বিজিত হয়েছিল। এই অক্সাস নদী অতিক্রম করে তারা সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়ায় গমন করেছিলেন এবং এই অঞ্চলগুলো জয় করেছিলেন। নেক্সট অভিযান ভারত, 712 খ্রিস্টাব্দে। ভারতের সঙ্গে হযরত ওমরের সময় থেকেই মুসলমানদের আসা যাওয়া এবং পরবর্তী উসমানের সময় সেখানে অভিযান প্রেরিত হয় এবং বাণিজ্যিক সূত্রে মুসলমানরা ভারতীয় উপমহাদেশের সাথে একটা রিলেশনশিপ তৈরি করে। কিন্তু 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম, যিনি ভারত বিজয়ের সেনাপতি ছিলেন, ভারত বলতে ভারতের দুটি স্থান, একটি সিন্ধু এবং একটি মুলতান, এই দুটি অঞ্চল বা প্রদেশ তিনি জয় করেছিলেন এবং এইভাবেই আনুষ্ঠানিকভাবে মুসলমানরা হিন্দু অধ্যুষিত ভারতবর্ষে তারা পা রেখেছিলেন। এখন কথা হলো যে কেন ভারত অভিযানে মুসলমানরা অগ্রসর হয়েছিলেন। কতিপয় কারণ রয়েছে এর পিছনে, যেমন সাম্রাজ্যবাদ নীতি। আল ওয়ালিদ ছিলেন সাম্রাজ্যবাদী শাসক, তিনি বিজয়কে পছন্দ করতেন, ভালোবাসতেন, যার কারণে তিনি তার সেনাপতিদেরকে স্বাধীনভাবে বিজয়ের জন্য নির্দেশ দিয়েছিলেন। সুতরাং ভারত অভিযান তার সাম্রাজ্যবাদী নীতির একটি ধারাবাহিকতা বা ধারাবাহিক অংশ। পারসিকদের সাহায্য দান। মুসলমানরা যখন কাবুল এবং বল্ক যখন বিজয় করছিলেন বা যখন অভিযান চালিয়েছিলেন সেখানে, তখন ক্ষতিগ্রস্ত বা ওই অঞ্চলের পারসিকদেরকে ভারতীয়রা সহায়তা প্রদান করেছিল এবং এই সহায়তার কারণে আরবরা ভারতীয়দের প্রতি অসন্তুষ্ট হয়েছিল। নেক্সট পয়েন্ট, ইরাকি বিদ্রোহীদের আশ্রয় দান। ইতিমধ্যে আমরা জেনেছি হাজার ইউসুফ একজন অটোক্রেটিক
বা তিনি স্বৈরতান্ত্রিক শাসক ছিলেন এবং তার কঠোরতার কারণে জনগণের মাঝে অনেকেই তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল এবং এই ইরাকি বিদ্রোহীরা যারা হাজ্জাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল তাদেরকে ভারতের রাজা দাহির আশ্রয় প্রদান করেছিলেন, যার কারণে এই ভারতের প্রতি আরবরা ক্ষুব্ধ ছিল। ভারতের অফুরন্ত ধন সম্পদ, এটা এক ঐতিহাসিক সত্য যে বিশাল ভূখণ্ড, এখানে অনেক ফার্টাইল ল্যান্ড রয়েছে এবং এখানে অনেক সম্পদ রয়েছে। এই রিসোর্সের কারণে আমরা দেখি প্রাচীন কাল থেকে এই ভারতে বিভিন্ন জাতিগোষ্ঠীর বিভিন্ন নরপতি, বিভিন্ন সেনাপতি তারা আক্রমণ চালিয়েছে। আমরা আলেকজান্ডার দ্য গ্রেটের কথা জানি, সুদূর ইউরোপের ম্যাসিডন থেকে, অর্থাৎ তিনি ভারতে আক্রমণ চালিয়েছেন। একইভাবে আমরা লক্ষ্য করি পরবর্তীতে যে গজনী সুলতান মাহমুদ, তিনিও 17 বার ভারত আক্রমণ করেছেন এবং ধন সম্পদ আহরণ করে গজনীতে প্রত্যাবর্তন করে গজনীকে সুন্দরভাবে সুশোভিতভাবে সাজিয়েছেন। নেক্সট পয়েন্ট, আরব জাহাজ লুণ্ঠন। এটি ছিল মুসলমানদের অর্থাৎ আরবদের ভারত অভিযানের মৌলিক কারণ বা প্রত্যক্ষ কারণ। শ্রীলঙ্কা বা সিংহলের রাজা ইসলাম গ্রহণ করে 8টি জাহাজ ভর্তি বিভিন্ন উপঢৌকন সামগ্রী দিয়ে তিনি খলিফা আল ওয়ালিদ এবং ইউসুফের নিকট পাঠিয়েছিলেন এগুলো, এবং উক্ত জাহাজ সমূহে ভারতে অবস্থানরত যে সকল আরব বণিক ছিল তাদের ফ্যামিলিও ছিল, কিন্তু দেবল বন্দরের নিকট এই জাহাজগুলি লুণ্ঠিত হয় এবং তার পরিবারবর্গ ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতি এবং এই ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য এবং ক্ষতিপূরণের জন্য হাজ্জাজ বিন ইউসুফ ভারতের রাজা দাহিরের নিকট তিনি অভিযোগ করেছিলেন এবং ক্ষতিপূরণের দাবি তুলেছিলেন, কিন্তু রাজা দাহির তার এই দাবিকে অস্বীকৃতি জ্ঞাপন করেন, যার কারণে দেখা যায় হাজ্জাজ বিন ইউসুফ অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তার ভ্রাতুষ্পুত্র এবং জামাতা মোহাম্মদ বিন কাসিম অষ্টাদশী সেনাপতি অর্থাৎ তাকে তিনি দ্রুত পাঠিয়েছিলেন। মোহাম্মদ বিন কাসিম 712 থেকে 713 মাত্র 1 বছরের মধ্যে তিনি সিন্ধু এবং মুলতানকে জয় করেন। তিনি মাকরানের মধ্য দিয়ে মুসলিম শাসক হারুনের সহযোগিতা নিয়ে তিনি ভারতে প্রবেশ করেন এবং সিন্ধু এলাকায় পৌঁছেন। অতঃপর সিন্ধু নদ অববাহিকা অঞ্চল সিন্ধুকে বিজয় করার পরে তিনি পাঞ্জাবের মুলতান জয় করেন। এই যে দুইটি প্রদেশ বা দুইটি অঞ্চল জয়ের মধ্য দিয়ে ভারতের সঙ্গে আরবের একটি রিলেশনশিপ তৈরি হয়, সুতরাং এই জয়ের একটি ফলাফল লক্ষণীয়। প্রথমে রাজনৈতিক ফলাফল, মাত্র 3 থেকে 3.5 বছর সময়কাল মোহাম্মদ বিন কাসিম শাসন করেছিলেন ভারতের এই মুলতান এবং সিন্ধু অঞ্চল, এবং তার এই শাসনের ফলে হিন্দু এবং মুসলিম সকলেই সুফল লাভ করেছিল এবং তাদের ভিতরে বৈষম্য দূরীভূত হয়েছিল এবং পরস্পর মাঝে একটি সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু যে সমস্ত বিল্ডিং বা ঘর বাড়ি তৈরি হয়েছিল বা আস্থাপত্র তৈরি হয়েছিল সেগুলো কালের পূর্বে ধ্বংস হয়েছিল, এবং 3.5 বছর পরে যখন মোহাম্মদ বিন কাসিম যখন আবার আরবের দিকে বা ফিরে চলে আসেন তার শাসন ফেলে রেখে, তখন আবার শাসনে ভাটা পড়ে এবং এই দীর্ঘ পথের অতিক্রম করে এই যে দূর দূরান্ত যে দুটি অঞ্চল, একটি আরব আর একটি ভারত, এই মাঝে শাসন ব্যবস্থা কিছুটা অর্থাৎ দুর্বল হয়ে পড়ে। তবুও একটি লিঙ্ক উভয় অঞ্চলের সাথে একটি যোগসাযোগ থাকে, একটি যোগাযোগ স্থাপিত হয়। ধর্মীয় ফলাফল বলতে সেখানে মোহাম্মদ কাসিমের আনুষ্ঠানিকভাবে মুলতান এবং সিন্ধুতে অবস্থান করার ফলে ইসলাম প্রচার প্রসারের কাজটি সহজ হয়, এবং যেহেতু আমরা জানি যে ভারতে বর্ণপ্রথার কারণে নিম্ন বর্ণের হিন্দুরা অর্থাৎ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং তারা নির্যাতিত হচ্ছিল, মুসলমানদের যে সাম্যের দিকে তাকিয়ে এই সাম্য এবং ভ্রাতৃত্ব বন্ধনে তারা আবদ্ধ হয়ে তারা অনেকেই ইসলাম গ্রহণ করেছিল এবং ইসলাম প্রচার প্রসার খুব দ্রুত গতিতে লাভ করেছিল। সাংস্কৃতিক ফলাফল, সব থেকে গুরুত্বপূর্ণ ফলাফল হচ্ছে সাংস্কৃতিক ফলাফল, এবং
এই সাংস্কৃতিক ফলাফল হচ্ছে সিন্ধু বিজয়ের সব থেকে গুরুত্বপূর্ণ বা সুদূর প্রসারী ফল। এই ফলাফলটা হলো হিন্দু ধর্ম, দর্শন, আয়ুর্বেদ শাস্ত্র, গণিত, জ্যোতির্বিজ্ঞান, সঙ্গীত, লোকগীতি, চিত্রশিল্প প্রভৃতিতে আরবের সাথে ভারতের সুসম্পর্ক তৈরি হয় এবং এই বিষয়গুলো আরবরা ভারতীয়দের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে। এমনকি শূন্যের ব্যবহারটাও আরবরা ভারতীয়দের কাছ থেকে জানে। সুতরাং বলা যায় রাজনৈতিক থেকে সিন্ধু বিজয়, যদিও অনেক ঐতিহাসিকের মধ্যে বিশেষ করে লেনপল বলেছেন এ ট্রিউম্ফ উইদাউট রিজাল্ট, এটি নিষ্ফল বিজয়, তবে এটা একদিকে হলেও অপরদিকে বিশেষ করে সাংস্কৃতিক দিক থেকে এই ফলাফল ছিল অত্যন্ত সুদূর প্রসারী। শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে যে ম্যাপটি দেখতে পাচ্ছ, এই ম্যাপের একদম পূর্ব দিকে লক্ষ্য করো মুলতান, যেখানে লম্বা দাগ দেওয়া রয়েছে এবং তারই নিচে রয়েছে সিন্ধ নদী বা সিন্ধু অঞ্চল। এই অঞ্চলটুকু অর্থাৎ খলিফা আল ওয়ালিদের সময়ে ভারতীয় উপমহাদেশের এই অংশটুকু মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে বিজয় হয়। পরবর্তী অভিযান আর্মেনীয় এশিয়া মাইনর। 707 খ্রিস্টাব্দে আর্মেনীয় এশিয়া মাইনরে অভিযান, মূলত বাইজান্টাইনদের বিরুদ্ধে অভিযানটি ছিল এবং এই অভিযানের সেনাপতি ছিলেন মাসলামা খলিফার ভ্রাতা এবং তারই ভ্রাতুষ্পুত্র, বিশেষ করে খলিফার পুত্র আব্বাস তার সহকারী হিসেবে কাজ করেছিলেন। এবং এই বাইজান্টাইনদেরকে দমন করার জন্য অর্থাৎ মাসলামা এবং খলিফার পুত্র আব্বাস প্রতি বছরই বাইজান্টাইন সীমান্ত অভিযান পরিচালনা করতেন এবং 707 খ্রিস্টাব্দে মাসলামা এবং আব্বাস কাপ্পাডোসিয়ার গুরুত্বপূর্ণ দুর্গ টায়ান অধিকার করেন বা দখল করেন। 708 খ্রিস্টাব্দে কাস্পিয়ান অঞ্চলে সফল অভিযান পরিচালনা করেন এবং তুর্কিদের বিরুদ্ধে এই অভিযান অত্যন্ত সফল হয়েছিল এবং মারদিস এবং পারগামাস তারা দখল করেছিলেন। ফলাফল এটাই ছিল যে এই আর্মেনীয় এশিয়া মাইনরের একটি অংশেও মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল। আফ্রিকায় অভিযান, পরবর্তী অভিযান তৎকালীন সময় আজকের লিবিয়া ও তিউনিসিয়া মিলে আফ্রিকা অর্থাৎ উত্তর আফ্রিকার এই অংশটিতে মুসলমানরা অভিযান পরিচালনা করেছিল। সেনাপতি ছিলেন মুসা বিন নুসাইর। মুসা বিন নুসাইর অত্যন্ত দক্ষ সেনাপতি ছিলেন। তিনি লক্ষ্য করেন যে রোমানরা প্রায় বারবারদেরকে উস্কানি দিত এবং মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য এই উস্কানিকে বন্ধ করার জন্য মুসা বিন নুসাইর বদ্ধপরিকর হয়েছিলেন এবং তিনি আফ্রিকাতে অভিযান পরিচালনা করেছিলেন এবং তিনি বারবারদেরকে অর্থাৎ রোমানদের উস্কানি বন্ধ করেন এবং বারবারদেরকে উত্তর আফ্রিকা থেকে বিশেষ করে তানজানিয়া, মরক্কো পর্যন্ত এই যে পুরা যে অঞ্চলটা, এই অঞ্চলে সেখানে মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয় এবং এই অঞ্চল থেকে বারবারদেরকে তিনি বিতাড়িত করেন। পাশাপাশি তিনি ভূমধ্যসাগরীয় যে দ্বীপগুলো রয়েছে, মুসলমানদের যে সমস্ত মুসলিম অথবা বাণিজ্য যে পোতাশ্রয় বা দ্বীপগুলো ছিল, এগুলো থেকেও বারবারদের আক্রমণ প্রতিহত করার জন্য তিনি ভূমধ্যসাগরীয় ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ তথা মিজোরকা, মিনরকা ও ইবিকা জয় করেন বা দখল করেন। সুতরাং বলা যায় এই বিজয়ের ফলে আফ্রিকায় মুসলিম শাসন সুদৃঢ় হয়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করছো ভূমধ্যসাগর, বিশাল জলরাশি এবং জলরাশির পাশে আফ্রিকার পাশেই সেখানে দেখো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ গোল করে লেখা আছে এখানে মিনরকা, মেজরকা, ইবিকা এবং জিব্রাল্টার স্ট্রেটের পরে আমরা লক্ষ্য করেছি এই জিনিসগুলো। তারপর এখানে ছোট ছোট আরো অনেকগুলো দ্বীপ রয়েছে। এই দ্বীপগুলো মূলত মুসলমানরা অর্থাৎ আফ্রিকা যখন জয় করেন, সে জয়ের পাশাপাশি তখন তারা ভূমধ্যসাগরের দ্বীপগুলো তারা দখলে নেন যাতে রোমানদের উস্কানি বন্ধ হয় এবং বারবারদের বিদ্রোহ দমন হয়। পরবর্তী বিজয় স্পেন বিজয়, 711 থেকে 713 খ্রিস্টাব্দ। এটি ছিল আল ওয়ালিদের রাজত্বকালের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা এবং ওয়ালিদের শৌর্য বিজয়ের সব থেকে সর্বোচ্চ বহিঃপ্রকাশ ছিল এটি। স্পেন ইউরোপের একটি বিশাল গুরুত্বপূর্ণ দেশ, ছোট্ট দেশ হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে তৎকালীন সময়ে খ্রিস্টান শাসক গথ বংশীয় একজন গথিক রাজা রডারিক তিনি শাসন করতেন স্পেন এবং
একটি রাষ্ট্র অর্থাৎ ভেঙে পড়ার জন্য যে সমস্ত কার্যক্রম সম্পাদিত হয় সেগুলি তখন বিদ্যমান ছিল। রাজনৈতিক বিশৃঙ্খলা এবং মানুষের প্রতি অত্যাচার, নির্যাতন এবং বহিরাক্রমণ, এগুলির মাধ্যমেই মূলত একটি অঞ্চল অর্থাৎ অন্যদের হাতে আসে। স্পেনের অবস্থা ঠিক অনুরূপ ছিল। এই সেনাপতি ছিলেন তারিক বিন জিয়াদ, যিনি বারবার সেনাপতি তারিক বিন জিয়াদ, এবং তারই সহযোগী ছিলেন বা তাকে পাঠিয়েছিলেন মুসা বিন নুসাইর, ইতিপূর্বে আমরা যাকে দেখেছি, যিনি আফ্রিকা বা উত্তর আফ্রিকার বিজয়ী বীর এবং তিনি ছিলেন শাসক। কেন অভিযান করেছিল? প্রথমত রাজনৈতিক বিশৃঙ্খলা ছিল। রডারিকের পূর্বে রাজা ছিলেন উইটিজার, এবং উইটিজারকে হত্যা করে রডারিক জোরপূর্বক ক্ষমতা গ্রহণ করেছিলেন, যার কারণে একটি পলিটিক্যাল আনস্টেবিলিটি কন্টিনিউ করেছিল সেখানে। দ্বিতীয়ত নির্যাতিত জনগণের আকাঙ্ক্ষা। রাজা রডারিক অত্যন্ত অত্যাচারী শাসক ছিলেন এবং তিনি কৃষক, ভূমিদাস, সার্ফ, যে সমস্ত দরিদ্র, যে সমস্ত নিম্ন অর্থাৎ শ্রেণীর যে মানুষগুলো ছিল তাদের উপর ভীষণভাবে নির্যাতন করতেন। পাশাপাশি তাদের উপরে বিভিন্ন রকম ট্যাক্স বা কর ধার্য করতেন এবং এগুলো দিতে না পারায় তাদের উপরে নির্যাতন করা হতো। সুতরাং এই নির্যাতিত জনগণও চাচ্ছিল এই রডারিকের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য, এবং তাদের আকাঙ্ক্ষা ছিল হয়তো কোনো তৃতীয় শক্তি এসে অর্থাৎ তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবে। নেক্সট, আল ওয়ালিদের সাম্রাজ্যবাদ নীতি। আমরা ইতিপূর্বে দেখেছি আল ওয়ালিদ এশিয়ার বিশাল অংশ, সুদূর ফার সাইটেড, তার সুদূর একেবারে আমরা বলতে পারি যে দূরপ্রাচ্য পর্যন্ত তিনি অভিযান পরিচালনা করেছিলেন, এবং তারই ধারাবাহিকতা আমরা দেখি তিনি আফ্রিকাতে বা উত্তর আফ্রিকা জয় করেছেন। পাশাপাশি এবার তিনি স্পেন বা ইউরোপের দিকে নজর দিয়েছেন। সুতরাং সবগুলি ছিল তার সাম্রাজ্যবাদ নীতিরই বহিঃপ্রকাশ। মুসা বিন নুসাইরের দূরদর্শিতা। উত্তর আফ্রিকা বিজয়ের সময় মুসা বিন নুসাইর স্পেনের অবস্থা তিনি লক্ষ্য করেন এবং তিনি খোঁজখবর পান যে সেখানে দুরবস্থা, বিশৃঙ্খলা চলছে এবং রাজা রডারিক তিনি জনগণের উপর নির্যাতন করছেন। সুতরাং অনুকূল পরিবেশ বিরাজমান থাকায় সেখানে মুসলমানরা তাদের যে জয়ের যে ধারাবাহিকতা সেটা রক্ষা করতে পারে। এজন্য মুসা বিন নুসাইর দ্রুদর্শী শাসক হওয়ার কারণে তিনি সেখানে অর্থাৎ সৈন্য প্রেরণ করেছিলেন এবং তাদের থেকে তিনি অনুকূল রিপোর্টও তিনি লাভ করেছিলেন। কাউন্ট জুলিয়ানের আমন্ত্রণ। কাউন্ট জুলিয়ান ছিলেন স্পেনের সিউটা দ্বীপের প্রভিন্সিয়াল গভর্নর। তাছাড়া তিনি ছিলেন রডারিকের পূর্ববর্তী রাজা উইটিজার জামাতা, এবং এই কাউন্ট জুলিয়ান শ্বশুরকে রডারিক হত্যা করেছিলেন এবং জোরপূর্বক ক্ষমতা গ্রহণ করেছিলেন। সুতরাং এই প্রতিশোধ গ্রহণ করা কাউন্ট জুলিয়ানের জন্য অপরিহার্য হয়ে পড়েছিল। নাম্বার 2 বা দ্বিতীয়ত হলো যে সে সময় স্পেনের একটি নিয়ম ছিল যে প্রভিন্সিয়াল গভর্নররা তাদের সন্তান, তাদের কন্যা এবং তাদের সন্তান সন্ততিদেরকে রাজকীয় আদব কায়দা শিকার জন্য অর্থাৎ রাজদরবারে প্রেরণ করবে বা কেন্দ্রে পাঠাবে, রাজার কাছে পাঠাবে। এই ধারাবাহিকতায় কাউন্ট জুলিয়ানের সুন্দরী অপরূপা কন্যা ফ্লোরিন্ডাকে তিনি রাজা রডারিকের দরবারে পাঠিয়েছিলেন, কিন্তু রাজা রডারিক তার সঙ্গে অন্যায় ব্যবহার করেছিলেন এবং এই ব্যবহারের প্রতিশোধ এবং শ্বশুর হত্যার প্রতিশোধ সবকিছু মিলেই তিনি কাউন্ট জুলিয়ান মুসলমানদেরকে স্পেন বিজয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এইভাবে মুসলমানরা এই সমস্ত অনুকূল পরিবেশ এইগুলো কারণেই তারা স্পেন থেকে ধাবিত হয় এবং স্পেন বিজয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে। তারিক বিন জিয়াদ, যিনি ছিলেন স্পেন বিজয়ের সেনাপতি, এবং এই সেনাপতি 711 খ্রিস্টাব্দে তিনি সসৈন্যে স্পেনে গমন করেন এবং ওয়াদি লাক্কর যুদ্ধে বিজয় লাভ করেন, এবং এই যুদ্ধে পরাজিত হন রাজা রডারিক এবং তিনি পরাজিত হয়ে গুয়াডালকুইভার নদীতে নিমজ্জিত হয়ে মৃত্যুবরণ করেন। এভাবেই স্পেনের বিজয়ের ধারা সূচিত হয়। অতঃপর মুসলমানরা মালাগা, গ্রানাডা, কার্ডোভা এবং টলেডো, দ্যাট ইজ স্পেনের তৎকালীন রাজধানীও তারা অধিকার করেন। 712 খ্রিস্টাব্দে মুসলমানরা স্পেনের ভিতরে আরো অগ্রসর হন এবং সেভিল, মেরিডা, কারমোনা অধিকার করেন। একের পর এক বিজয়, এবং এই বিজয়ের খবর মুসা বিন নুসাইর তথা উত্তর আফ্রিকার শাসনকর্তা বিখ্যাত সেনাপতি মুসার কাছেও পৌঁছে তিনিও ঈর্ষান্বিত হন তারিখের এই বিজয় এবং শেয়ার করার জন্য অর্থাৎ বিজয়ের অংশ
পাওয়ার জন্য তিনিও সসৈন্যে স্পেনে গমন করেন এবং 713 খ্রিস্টাব্দে উভয়ে এক জায়গায় মিলিত হন। যদিও মিলন মেলাতে অর্থাৎ মুসা তারিখের প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন এবং তাদের মাঝে কিছুটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল, পরবর্তীতে এটা আপোষ হয়ে যায় এবং তারা সম্মিলিতভাবে স্পেনের বিভিন্ন প্রদেশ যেমন সারাগোসা, ট্রাগন, আরাগন, বার্সেলোনা, লিওন, গ্যালিসিয়া, ক্যাটালোনিয়া, সালমানেকা প্রভৃতি প্রদেশ অধিকার করেন। এইভাবে স্পেনের বিরাট অংশ মুসলমানদের অধিকার আসে এবং স্পেন জয় করে তখন পিরেনেস পর্বতমালা পর্যন্ত অধিকার করে 80 পর বৃদ্ধ মুসা তিনি পিরেনেস পর্বতমালার উপরে দাঁড়িয়ে ফ্রান্স বিজয়ের চিন্তা করছিলেন। ঠিক এমনই একটি মুহূর্তে আমরা লক্ষ্য করি যে দামেস্ক থেকে খলিফা আল ওয়ালিদের বার্তা পৌঁছে তাদেরকে স্পেন ছেড়ে দামেস্কে পৌঁছার জন্য। স্পেন বিজয়ের ফলাফল আমরা লক্ষ্য করি যে বৈষম্য বিদ্যমান ছিল খ্রিস্টান শাসক রাজা রডেরিকের সময়। মুসলিম বিজয়ের ফলে সকল বৈষম্যের অবসান ঘটে এবং সামাজিক সোশ্যাল ইকুয়ালিটি বা সমতা সেখানে প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয়ত, বিভিন্ন ধর্মের মানুষ যারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারতো না, মুসলিম বিজয়ের ফলে তাদের ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠিত হয় এবং যে দাস বা কৃতদাস, সার্প বা ভূমিদাস যাদের জীবনই ছিল অর্থাৎ রাজাদের উপরে, মর্জির উপরে, তাদের যে নির্যাতন করা হতো, তারা সেই নির্যাতন থেকে, কষ্ট থেকে, অত্যাচার থেকে মুসলিম বিজয়ের ফলে সেখানে মুক্তি লাভ করে। অর্থনৈতিক সমৃদ্ধি, মুসলমানদের স্পেন বিজয়ের ফলে সেখানে আর্থিক সমৃদ্ধি ফিরে আসে, কৃষি কার্যক্রম দুর্বার গতিতে এগিয়ে চলে এবং বিভিন্ন রকম ফল এবং ফসল উৎপাদিত হয়। পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রম আরো তড়িৎ গতিতে অগ্রসর হয়। একটি সমৃদ্ধশালী স্পেন তখন আমরা লক্ষ্য করি। শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়ন, এটা ছিল স্পেনের সব থেকে বড় বিজয় বা বিজয়ের ফলাফল। আমরা লক্ষ্য করি যে স্পেন বিজয়ের ফলে ইউরোপের ধর্ম, ভাষা, শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি এক নবযুগের সূচনা হয় এবং স্পেনে রেনেসার সূত্রপাত ঘটে। যে রেনেসা স্পেন থেকে বা আন্দালুস থেকে মারাকেশ হয়ে অর্থাৎ আন্দালুস থেকে আস্তে আস্তে ঢুকে পড়ে ইউরোপের বিভিন্ন দেশে এবং সেখানে একটি রেনেসা বা পুনর্জাগরণ সূত্রপাত হয়। এবং আমরা লক্ষ্য করি যে আরব থেকে মরক্কো, মরক্কো থেকে স্পেন এবং স্পেনের মধ্য দিয়ে ইউরোপের অর্থাৎ রেনেসার সূত্রপাত ঘটে। এই জন্য স্পেনের যে অর্থাৎ কর্ডোবা নগরী, ইট ওয়াজ কল্ড দ্য লাইট হাউস অফ ইউরোপ, এটাকে বলা হতো স্পেনের বাতি ঘর। অর্থাৎ যখন ইউরোপের মানুষগুলো সুন্দরভাবে পরিচ্ছন্ন ভাবে জীবনযাপন করতে হয় কিভাবে সেটাই তারা জানতো না, তারা গোসল করে জানতো না। তৎকালীন সময়ে স্পেনের রাস্তায় রাস্তায় সোডিয়াম লাইট জ্বলতো, বাতি জ্বলতো এবং ছেলেরা মেয়েরা তারা লেখাপড়া করতো এবং সুন্দরভাবে তারা তাদেরকে উপস্থাপন করতে পারতো। এই যে মুসলিম বিজয়ের ফসল, এই ফসল বা এই সাংস্কৃতিক ফসল বা শিক্ষার উন্নয়নটাই ছিল স্পেনের সব থেকে বড় বিজয়। শুধু স্পেন নয়, ফ্রান্স এবং ইউরোপের কেন্দ্রের ভূমিতেও এই বিজয়ের বা এই নবজীবনের ঢেউ প্রবাহিত হয়। তাই লেনপন বলেছেন যে মুসলমানরা অর্থাৎ মুরগান প্রতিষ্ঠিত কর্ডোবা রাজ্য মধ্যযুগের একটা পরম বিস্ময় এবং ইউরোপ যখন বারবার অজ্ঞতা দ্বন্দ্ব করে নিমজ্জিত লিপ্ত তখন এবং রাজ্য যখন পাশ্চাত্যের সম্মুখে এবং রাজ্য তখন অর্থাৎ স্পেন তখন পাশ্চাত্যের সম্মুখে উজ্জ্বল আলো বিকিরণকারী জ্ঞান ও সভ্যতার মশাল তুলে ধরেছিল। পরিশেষে আমরা বলতে পারি স্পেন মুসলিম শাসন গোটা ইউরোপের আদর্শ স্থানীয় ছিল। আমির লেতাই বলেছেন, many modern governments will take a lesson from the Muslim administration of Spain. আধুনিক বহু সরকারের শিক্ষা করার অনেক বিষয় রয়েছে মুসলিম শাসন স্পেনে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এত সময় ধরে আল ওয়ালিদ খলিফা উমাইয়া খলিফা আল ওয়ালিদের যে বিজয় অভিযান সেগুলো আমরা দেখলাম। আমরা বলতে পারি তিনি ছিলেন উমাইয়া শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিজেতা এবং সুশাসক। ঐতিহাসিক গিবন তাকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্রাট বলে অভিহিত করেছেন। তিনি মধ্য এশিয়া, সিন্ধু, আফ্রিকা ও স্পেন জয় করে
সাম্রাজ্য আটলান্টিক মহাসাগর থেকে প্রনেস পর্বতমালা এবং ভারতের সিন্ধু হতে চীনের কাশগড় পর্যন্ত বিস্তার ঘটান এবং এই বিস্তৃত অঞ্চল সময়ে তিনি সুষ্ঠু শাসন ব্যবস্থা কায়েম করে সুখ্যাতি অর্জন করেন। তাই মুর বলেছেন এমন ঐতিহাসিক মুইর বলেছেন এমনকি উমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমল বাদ না দিলেও এমন কোন আমল ছিল না যখন ইসলাম বিদেশে এতটা সম্প্রসারিত ও সুসংহত হয়েছিল। আসলে বাস্তবতাই, কারণ দূর প্রাচ্য থেকে শুরু করে আটলান্টিক মহাসাগর পর্যন্ত এই বিশাল অংশে আল ওয়ালিদের বিজয় সূচিত হয়েছিল। আমরা আমাদের লেকচারের সর্বশেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। আশা করি তোমরা লেকচারটি মনোযোগ সহকারে শ্রবণ করেছ এবং এটাকে ধারণ করেছ। এটাকে তোমরা মনোযোগ সহকারে বারবার করে দেখবে এবং শুনবে। এই লেকচারের পাশাপাশি তোমরা যদি আরো বিস্তারিত জানতে চাও, কিছু সহায়ক গ্রন্থ রয়েছে যেগুলোর সহায়তা তোমরা নিতে পারবে। সৈয়দ আমির আলী এর এ শর্ট হিস্ট্রি অফ দ্য সারাসিনস, জুরজি জায়দান, উমাইয়াডস এন্ড আব্বাসিড, ইংরেজি ট্রান্সলেট হয়েছে নিউ দিল্লি থেকে 1981 এ। লুইসের দ্য আরবস ইন হিস্ট্রি, লন্ডন থেকে পাবলিশ হয়েছে 1970 তে। ফিলিপ পুরহিট্টির হিস্ট্রি অফ দ্য আরবস, এটা 1961 এ নিউ ইয়র্ক থেকে পাবলিশ হয়েছে। এস এম ইমামউদ্দিন তার লিখিত গ্রন্থ ঢাকা থেকে 1970 তে পাবলিশ হয়েছে। উমাইয়াডস এন্ড আব্বাসিডস তার আরেকটি গ্রন্থ এ পলিটিক্যাল হিস্ট্রি অফ মুসলিম স্পেন, এটাও ঢাকা থেকে 1969 এ পাবলিশ হয়েছে। এগুলো ইংরেজি গ্রন্থ, তোমরা এগুলো সহায়তা নিতে পারবে এবং এখানে ডিটেলস রয়েছে। এছাড়াও মোহাম্মদ রেজাইর করিম আরব জাতির ইতিহাস, মোহাম্মদ লুৎফর রহমান আরব জাতির ইতিহাস, মৌলানা আকবর শাহ খান নজিরাবাদী ইসলামের ইতিহাস দ্বিতীয় খণ্ড, যেটা ঢাকা থেকে ইসলাম ফাউন্ডেশন পাবলিশ করেছে 2003 সালে। এই বইগুলো তোমরা দেখতে পারো। এখানেও তোমরা তোমাদের বিষয়গুলো বা লেকচারগুলো জানতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি ভালো করে ধারণ করেছ। আমরা আমাদের লেকচারের সর্বশেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। আজ এ পর্যন্ত। আগামীতে আরো একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আবার আমরা ক্লাসে মিলিত হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ঘরে বসেই শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করেই আজকের মতো আমার লেকচার এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস টু এভরিবডি। আল্লাহ হাফিজ।